আসসালামু আলাইকুম। আচ্ছা, ভাবুন তো কেবল একটা গল্প শুনেই যদি ১৬টা কঠিন ইংরেজি শব্দ শেখা যেত, কেমন হতো? অবিশ্বাস্য লাগছে? চলুন, আজ আমরা এক রাজার উত্থান-পতনের কাহিনীর মধ্য দিয়ে দেখব এটা আসলে কতটা সম্ভব। তো আর দেরি কেন? গল্পটা শুরু করা যাক। প্রশ্নটা হলো, শব্দগুলো শুধু শুনলেই তো হবে না, মনেও তো রাখতে হবে। তো কিভাবে এই শব্দগুলো আমাদের মাথায় একেবারে গেঁথে যাবে? এর আসল রহস্যটা কিন্তু লুকিয়ে আছে গল্পের মধ্যে। যখন কোনো শব্দ একটা আবেগ বা একটা ঘটনার সাথে জুড়ে যায়, তখন সেটা ভোলা কিন্তু খুব কঠিন। চলুন না, এই রাজার গল্পের মধ্য দিয়ে আমরা নিজেরাই এর প্রমাণ খুঁজে বের করি। আমাদের গল্পটা শুরু হচ্ছে এমন এক রাজাকে দিয়ে, যার জীবনটা ছিল শুধু ভোগ আর বিলাসে ভরা। কিন্তু এই আরাম আয়েশের আড়ালেই যে তার রাজ্যের পতনের বীজ বোনা হচ্ছিল, সেটা তিনি টেরও পাননি। চলুন দেখি কিভাবে তার ব্যক্তিগত জীবনটাই রাজ্যের জন্য একটা বিপদ ডেকে আনল। গল্পেরই রাজা ছিলেন যাকে বলে পুরোপুরি সেবারেটিক্যাল, মানে এমন একজন মানুষ যার জীবনটা শুধুই আরাম আয়েশ আর বিলাসের জন্য। তার রাজপ্রাসাদ ছিল নরম গালিচায় মোড়া, আর তার দিন কাটত শুধুই ভোগবিলাসে। বুঝতে পারছেন, এই হলো একটা সেবারেটিক্যাল জীবনের প্রতিচ্ছবি। আর এই বিলাসী জীবনের সাথেই কিন্তু জড়িয়েছিল তার খাবার দাবারের প্রতি ভীষণ আসক্তি। তিনি ছিলেন একজন খাঁটি এপিকিউরিয়ান। এর মানে হল, দামি আর সুস্বাদু খাবার ছাড়া তার এক মুহূর্তও চলত না। রাজ্যের কোষাগার খালি হয়ে যাচ্ছে, যাক, কিন্তু তার ভোজসভা যেন একদম না থামে। এখন যে রাজা এমন ভোগ বিলাসে ডুবে থাকেন, রাজ্যের নিয়মকানুনের প্রতি তার কি আর কোনো খেয়াল থাকে? ঠিক এটাই হয়েছিল। রাজ্যের কোনো আদেশের প্রতি রাজার সামান্যতম কমপ্লায়েন্স বা সম্মতিও ছিল না। তিনি চলতেন তার নিজের খেয়ালে, আর আইনকানুন তার কাছে ছিল একদমই তুচ্ছ একটা ব্যাপার। তার এই আত্মকেন্দ্রিকতা এতটাই বেড়ে গিয়েছিল যে প্রজাদের জরুরি আবেদনও তিনি স্পর্ণ করতেন। মানে কি? মানে হলো, ঘৃণা আর অবজ্ঞার সাথে সেসব ফিরিয়ে দিতেন। ক্ষুধার্ত প্রজারা সাহায্যের জন্য এলে তিনি মুখ ফিরিয়ে নিতেন। আর এই আচরণই কিন্তু তার পতনের রাস্তাটা তৈরি করে দিচ্ছিল। তো একজন শাসকের অবহেলার পরিণতি ঠিক কতটা ভয়ঙ্কর হতে পারে? রাজার বিলাসী জীবন আর দায়িত্বহীনতা এবার পুরো রাজ্যকে এক অসম্ভব বিপর্যয়ের মুখে ঠেলে দিল। চলুন সেই ধ্বংসের ছবিটা একটু দেখি। যখন শত্রুরা রাজ্যের সীমান্তে হানা দিল, তখন রাজার সামনে এলো তার জীবনের সবচেয়ে বড় পরীক্ষা। কিন্তু তিনি কি করলেন? রাজ্য রক্ষার মতো একটা পবিত্র দায়িত্ব তিনি শিরক করলেন। সোজা কথায় তিনি পালিয়ে গেলেন, নিজের প্রজাদেরকে বিপদের মুখে একলা ফেলে রেখে। আরেকজন রাজার দায়িত্ব এড়িয়ে যাওয়ার ফল কি হতে পারে বলুন তো? এক চরম ডিব্যাকল। রাজ্যের সেনাবাহিনী খুবই বাজেভাবে হেরে গেল, দুর্গগুলো ভেঙে পড়ল। এক কথায় এটা ছিল একটা লজ্জাজনক বিপর্যয়, আর এর জন্য দায়ী ছিলেন শুধু একজনই, সেই রাজা। ব্যাপারটা একটু খেয়াল করুন, কিভাবে একটা ভুলের পর আরেকটা ভুল তাকে পতনের দিকে নিয়ে গেল। প্রথমে রাজা তার দায়িত্ব শিরক করলেন, মানে এড়িয়ে গেলেন। এর ফলে কি হল? একটা ভয়াবহ ডিবাকেল বা বিপর্যয় ঘটল। আর এর চূড়ান্ত পরিণতি, তাকে সবার সামনে আবেজড বা অপমানিত হতে হল। ব্যাস, এই ৩টি ধাপেই তার সব অহংকার শেষ। শত্রুরা কিন্তু রাজাকে শুধু বন্দি করেই থামল না, তাদের আসল উদ্দেশ্য ছিল তাকে সবার সামনে আবেজ করা, মানে চরমভাবে অপমান করা। একবার ভাবুন সেই দৃশ্যটা। যে রাজা একদিন সিংহাসনে বসতেন, তাকেই আজ ধুলোয় মিশিয়ে অপমান আর লাঞ্ছিত করা হচ্ছে। তার সব সম্মান, সব ক্ষমতা এক মুহূর্তে শেষ। আর এই অপমানটা শুধু শত্রুদের কাছ থেকেই আসেনি, তার সবচেয়ে বিশ্বস্ত সভাসদেরাও তাকে রিপ্রোচ করতে শুরু করল। আরে যারা একদিন তার প্রশংসায় পঞ্চমুখ থাকত, তারাই আজ এই পরাজয়ের জন্য তাকে তিরস্কার করছে, দোষারোপ করছে। দেখতে দেখতেই রাজার বিরুদ্ধে চারদিকে অপ্রোব্রিয়াস কথা ছড়াতে লাগল। এই শব্দটার মানেই হল নিন্দনীয় আর অপমানজনক কথাবার্তা। রাজ্যের প্রতিটি কোণায় সাধারণ মানুষের মুখে মুখে তখন রাজার ব্যর্থতার গালিগালাজপূর্ণ কাহিনী। এবার গল্পের মোড় নিল বিচার সভার দিকে। নিজের জীবন বাঁচাতে রাজা আশ্রয় নিলেন কথার জালে। তিনি প্রচুর ভার্বেজ ব্যবহার করলেন, মানে আসল সত্যিটা ঢাকার জন্য তিনি অনেক অপ্রয়োজনীয়, অর্থহীন আর বাড়তি কথার ফুলঝুরি ছোটাতে লাগলেন, শুধু বিচারককে বিভ্রান্ত করার জন্য। তার উদ্দেশ্য ছিল একটাই, নিজেকে এক্সকালপেট করা, মানে সব দোষ থেকে নির্দোষ প্রমাণ করা। কিন্তু তার কথার মধ্যে কোনো সত্য ছিল না, ছিল শুধু ফাঁকা আওয়াজ। তাই তার এই চেষ্টাটা পুরোপুরি ব্যর্থ হল। রাজার এই কথার মারপ্যাচ শুনেও বিচারক কিন্তু একটুও ডিসকনসার্ট হলেন না। অর্থাৎ তিনি সামান্যতম বিচলিত বা ভ্যাবাচাকা খেলেন না। রাজার মিথ্যা যুক্তির মুখে তিনি ছিলেন একদম পাহাড়ের মতো অটল। এখানেই তো একজন যোগ্য বিচারকের আসল পরিচয়। অবশেষে বিচারক রায় দিলেন। রাজাকে তার সমস্ত লফটি বা উচ্চাকাঙ্ক্ষী দাবি ছেড়ে দিতে বলা হল।
ক্ষমতার শীর্ষে থাকার যে অহংকার, যে গর্বিত মনোভাব, তার সবকিছু এক নিমিষে চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। তার সেই লফটি দাবিগুলো ছেড়ে দেওয়ার মানে হল তাকে তার সমস্ত রাজকীয় অধিকার ওয়েভ করতে হবে, অর্থাৎ আইনত সব ক্ষমতা ও দাবি দেওয়া তাকে ছেড়ে দিতে হবে। তিনি আর কোনো রাজা নন, এখন থেকে কেবলই একজন সাধারণ বন্দী। আর গল্পের একেবারে শেষ দৃশ্যে রাজাকে তার মহামূল্যবান সিংহাসন রিলিংকুইশ করতে হল, অর্থাৎ স্বেচ্ছায় ক্ষমতা ও পদ ছেড়ে দিতে তিনি বাধ্য হলেন। এভাবেই ভোগবিলাস থেকে শুরু হওয়া এক রাজার গল্প শেষ হল চরম অপমানে। কিন্তু কোনো রাজ্যের গল্পই তো শাসকের পতনের সাথে শেষ হয়ে যায় না, তাই না? এই ধ্বংসস্তূপের মধ্যে থেকেই জন্ম নেয় নতুন আশা। চলুন দেখি কে এবার রাজ্যের হাল ধরল, আর এই পুরো কাহিনী থেকে আমাদের জন্য মূল শিক্ষাটাই বাকি। এবার রাজ্যের ভার নিলেন এমন একজন শাসক যিনি ছিলেন আগের রাজার একদম বিপরীত, একজন অ্যাডেপ্ট বা অত্যন্ত দক্ষ নেতা। তার শাসনে কোনো বিলাসিতা ছিল না, ছিল শুধু রাজ্যের উন্নতির জন্য নিখুঁত পরিকল্পনা আর কঠোর পরিশ্রম। এই দুই শাসকের পার্থক্যটাই কিন্তু আমাদের গল্পের মূল শিক্ষা। একদিকে ছিলেন সেই বিলাসী রাজা যিনি দায়িত্বকে স্পার্ন করতেন, আর তাই তার বিরুদ্ধে ছড়িয়েছিল অপ্রবোজ কথা। অন্যদিকে এলেন অ্যাডেপ্ট শাসক, যিনি আইনের প্রতি কমপ্লায়েন্স দেখাতেন এবং যার মধ্যে কোনো লফটি অহংকার ছিল না। চলুন শেষবারের মতো এক নজরে দেখে নিই আমাদের আজকের শেখার শব্দগুলো। রাজার বিলাসী জীবন বোঝাতে আমরা শিখেছি সাইবারেটিক্যাল আর এপিকিউরিয়ান। তার পতন শুরু হয়েছিল যখন তিনি দায়িত্ব শার্ক করেন, যার ফল ছিল এক ভয়ানক ডিব্যাকল। আর সবশেষে আমরা দেখলাম একজন অ্যাডেপ্ট শাসকের উত্থান। আশা করি গল্পের সাথে সাথে এই শব্দগুলো এখন আপনাদের মনেও গেঁথে গেছে। আজকের এই গল্পটা শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যাই। আমরা দেখলাম বিলাসী রাজার পতন হল, আর একজন দক্ষ শাসকের হাতে রাজ্যের উন্নতি হল। তাহলে আপনার কি মনে হয়, একজন শাসকের সবচেয়ে জরুরি গুণ আসলে কোনটা? তার দক্ষতা, তার সততা, নাকি বিপদের সময় দায়িত্ব কাঁধে তুলে নেওয়ার মতো সাহস? একটু ভেবে দেখবেন। ধন্যবাদ।